শান্তি প্রতিষ্ঠায় দূরত্ব কমিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়। আমরা পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করব, এর মাধ্যমেই সমাজে শান্তি আসে। জাতীয় ঈদগাহে এক কাতারে সর্বস্তরের মানুষ পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায়। সারা দেশে ঈদ জামাতে মুসল্লিদের ঢল। রাজধানীতে ঐতিহ্যবাহী মুসলিম সংস্কৃতিতে ঈদ উদযাপন। বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল নগরবাসী, বিকেলে বিনোদন কেন্দ্রে ভিড়। কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ জামাত, লাখো ধর্মপ্রাণের উপস্থিতিতে মুসলিম উম্মার জন্য প্রার্থনা। এবং ফ্যাসিবাদের পতনে ভিন্ন আঙ্গিকে ঈদ, বলছে রাজনৈতিক দলগুলো। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে থাকার অঙ্গীকার। ঈদ মোবারক। ঈদ মোবারক। শুনছিলেন শিরোনাম। স্বাগত শান্ত বাজারে পুরো আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তন্ময় কুমার রায়। ঈদ উল ফিতরের শিক্ষায় দূরত্ব ভুলে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, পরস্পরের প্রতি সহনশীল হতে হবে, যেন কারো ভয় ভীতি হয়ে চলতে না হয়। দেশে বিদেশে সবখানেই শান্তি প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন হাসিব বিল্লাহ। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদের আনন্দ ভাগ করতে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়। ঈদের দিন বিকেলে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়ে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অন্তর্বর্তী সরকার প্রধানের হাতে হাত মেলান জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধারা। শুভেচ্ছা বিনিময় করেন সব ধর্মের সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতাসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী। ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ভারতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও। প্রধান উপদেষ্টা উপস্থিত সবার উদ্দেশ্যে ঈদের মর্মবাণী তুলে ধরে দূরত্ব ভুলে ঐক্য প্রতিষ্ঠার তাগিদ দেন। আমরা কোলাকুলি করি, সবাইকে আপন করে নিই। আজকের দিনটা আপন করে নেওয়ার দিন। আমরা সেই বাণী আমাদের মনে ধারণ করে প্রত্যেকে যেন পরস্পরকে ধারণ করি। যত রকম দূরত্ব ছিল সেই দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি। এটি সমাজের মঙ্গল, যে কোনো সমাজের মঙ্গল। সেই সমাজের মঙ্গল আমরা যেন আগ্রহ সহকারে নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারি। সেই জন্য এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আমরা পরস্পরের কাছে আসি, পরস্পরের দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি, জাতিকে সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি। কারণ এই ঐক্যবদ্ধ হওয়াটা আমাদের জন্য, এই সমাজের জন্য বিশেষভাবে জরুরি। দেশে বিদেশে শান্তি প্রতিষ্ঠার আকুতি ফুটে ওঠে প্রধান উপদেষ্টার কণ্ঠে। পরস্পরের প্রতি সহনশীল হব, শুধু সহনশীল নয়, তার চাইতেও বেশি আমরা পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করব, এর মাধ্যমেই সমাজে শান্তি আসে। বাংলাদেশে শান্তি অত্যন্ত জরুরি, সে কথাটা যেন আমরা মনে রাখি, প্রতিদিন মনে রাখি। আজকের দিনটা আমরা প্রতিদিন স্মরণ করি। আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে দিন চলতে পারে, কারো ভয়ে, কারো ভীত হয়ে, কোনো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয়।
ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাংলাদেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন অন্তর্বর্তী সরকার প্রধান। We want to make that future come true. So that's where it begins. Unifying the nation, building the nation to move forward. Let's do that. হাসিব বিল্লাহ, এখন ঢাকা। এর আগে সকালে জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করেছেন প্রধান উপদেষ্টা, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঈদগাহে আগত মুসল্লিরা বলেন, মুক্ত পরিবেশে বাধাহীনভাবে ঈদ উদযাপন করেছেন তারা। নতুন প্রজন্মের আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছে তা ধরে রাখতে আরও কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। এই যাত্রা এক মাস সিয়াম সাধনার পর কাঁধে কাঁধ মেলানোর রবের সান্নিধ্যে জানান দেয়া আজ যেন ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই। তাই তো সব পথ আজ মিলেছে জাতীয় ঈদগাহে। পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামায়াত পড়তে পরিবার পরিজন বন্ধু স্বজন নিয়ে সামিল এক কাতারে। ঈদ ঘিরে ছোটদের আনন্দ যেন আজ চোখে পড়ার মতো। তাই তো তাদেরই কণ্ঠে ঈদ মোবারক। একই রঙের পাঞ্জাবি পরে অনেকে এসেছেন নামাজ আদায় করতে। জানালেন মত প্রকাশের এক নতুন বাংলাদেশের স্বাদ পাচ্ছেন তারা। মুসলিম উম্মার পাশাপাশি দেশের জন্য দোয়া ঝরল তাদের কণ্ঠে। একটা দিন যাতে আমরা পরিবারের সবাই মিলে উদযাপন করতে পারি, আশেপাশের প্রতিবেশী সবাইকে নিয়ে, এজন্যই এই উদযাপনটা করা। যে আল্লাহ সান্নিধ্য লাভের জন্য, আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য আমরা এই জাতীয় ঈদগাহে আসি। বিগত 17 বছর ধরে এরকম একটা আনন্দ ঘন ঈদ আমি করতে পারিনি এবং আমার পরিবারও করতে পারে নাই। আমার বন্ধুর ছেলে, আমার ছেলে এবং আমি আসছি, খুবই ভালো লাগছে এবং অন্যরকম একটি মজা। নারীরাও ঈদের জামাতে অংশ নেন স্বতঃস্ফূর্তভাবে। জানান নিরাপত্তা ব্যবস্থা এবার বেশ ভালো, তাই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছেন তারা। সবার সাথে ঈদগাহে নামাজ পড়তে এসেছি, এটাই তো একটা আনন্দ। এর আগে কোথাও যাওয়া হয়নি, ফার্স্ট টাইমে আমার আম্মুর সাথে আসছি। আমি আসছি, আমার মেয়ে আসছে, 2 মেয়ে আসছে। আমি মিরপুর 13 নম্বর থেকে আসছি। দীর্ঘ একটা মাস রোজা রাখার পরে এই নামাজটা পড়লে মনে হয় যে না, আল্লাহ পাকের কাছে রহমতে আমরা সব পরিপূর্ণতা পাওয়া যায়। নামাজে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও আসেন বেশ কয়েকজন উপদেষ্টা, রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ। সকাল 8:30 নাগাদ প্রধান ও একমাত্র নামাজ অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররমের প্রধান খতিব নামাজ পড়ান। সরকার প্রধান হিসেবে বক্তব্যে উপদেষ্টা বলেন, মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, সব প্রতিকূলতার সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখতে হবে। নতুন প্রজন্মের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশকে আমরা পেয়েছি, তা ধরে রাখতে সবার মধ্যে আরো কঠিন ঐক্য গড়ে তুলতে হবে বলে তিনি আহ্বান করেন। যে নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম, এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয়, আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। নামাজ শেষে নাহিদ ইসলাম বলেন, বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের জন্য যে লড়াই, সেটা শেষে আজকের ঈদ। সবার জন্য দোয়া চান তিনি। এবার ঈদ আমাদের জন্য খুবই বিশেষ একটা আয়োজন, কারণ জুলাই গণঅভ্যুত্থানের পরে এটি প্রথম ঈদ এবং এটি আমাদের সাথে অনেক কষ্টেরও যে আমাদের অনেক ভাই বোন আজকে আমাদের সাথে নাই। তো আজকে ঈদের জায়গা থেকে আমরা বিভিন্ন দল মত, সরকারের বিভিন্ন জায়গা থেকে আমরা আজকে একসাথে নামাজ পড়েছি এবং আমাদের এটাই দোয়া প্রার্থনা যাতে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যায়, সমৃদ্ধি আসে। অন্যদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে 5টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, যাদের কারণে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের এমন পরিণতি, তাদের বিচার হবেই। বাংলাদেশে আজকের ঈদটা একটু ভিন্ন। আমরা অনেকেই স্বস্তির ঈদ যখন উদযাপন করছি, তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে। এই পানিগুলা কেন ঝরছে আমরা সবাই জানি। যারা খুনের দায়ে খুনি, তাদের বিচার অবশ্যই হতে হবে। অন্যায়, হানাহানি আর ভেদাভেদ ঘুচে যাক এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে, এবং 24 পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশ হোক আগামীর সমৃদ্ধির উন্নত, সেই প্রত্যাশা ঈদ উল ফিতরে আসা এই মুসল্লিদের। নাজমুস সাকিব, এখন ঢাকা। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের সর্ববৃহৎ ঈদ জামাত। সকাল 10টায় 5 স্তরের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় ঈদের জামাত। নামাজে ইমামতি করেন কিশোরগঞ্জের বড়বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। মশহুর কায়েসকে সাথে নিয়ে হারুনুর রশিদের প্রতিবেদন, ছবি তুলেছেন সায়েম আকন্দ। সকাল থেকেই রাস্তায় নামে মুসল্লিদের ঢল। শহরের সব পথ এসে মিশে যায় দেশের সর্ববৃহৎ ঈদগাহ ময়দান শোলাকিয়ায়।
সকাল 9টার মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মাঠ। এবার জামাতে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা অন্তত 5 লাখের বেশি মুসল্লি। রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে 3 বার বন্দুক চালিয়ে দেয়া হয় চূড়ান্ত সংকেত। শোলাকিয়া ঈদগাহ মাঠে 206টি কাতারে ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা। ময়দান ছাড়াও আশপাশের সড়ক, বাসাবাড়ির ছাদসহ যে যেখানে পেরেছেন দাঁড়িয়ে আদায় করেছেন ঈদের নামাজ। আর এখানে এত মানুষ হয় যে সকল মানুষের সাথে একসাথে নামাজ পড়া, একসাথে দোয়া করা, একসাথে রোনাজারি করা আল্লাহ তাআলার কাছে, এটা কবুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন নিয়োজিত আছে, তারা সুশৃঙ্খলভাবে রাস্তার প্রতিটি মোড়ে মোড়ে তাদের নিরাপত্তা দিচ্ছে। এটা তো অনেক খুব আনন্দের বিষয় যে আমি এত লোকের মাঝে নামাজ পড়তেছি, প্রথম কাতারে এসে, আর খুশির তো কোনো বিষয় হইতে পারে না। মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ শোলাকিয়ার ঈদ জামাতে ইমামতি করেন। দীর্ঘ 15 বছর পর তিনি ইমামতিতে ফেরায় স্বস্তি জানিয়েছেন মুসল্লিরা। আমাদের আবেগ ছিল না, এখন আবার নতুন করে আবেগে আমরা বহির্ভূত হয়েছি, এই জন্য আমরা আসছি। সকাল থেকে মুসল্লিদের একটা ভিড়, যে আমাদের নতুন ইমামের পিছনে আমাদের মনোবাঞ্ছা আশা পুরা হবে, আত্মার তৃপ্তি পাবে। নামাজ শেষে দেশের সমৃদ্ধি, মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনা এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। ঈদগাহ মাঠের মতো ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যেন রাজনীতির ঊর্ধ্বে রাখা হয়, সেই আহ্বান জানান ইমাম মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। আমরা আশা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। যে সমস্ত মুসলিম নারী জামাতে শামিল হতে পারেন নাই, তাদের জন্য আমাদের দোয়া রইল, তারাও মোনাজাতে আমাদের সাথে শামিল হতে পারেন। আর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা তরক্কি যাতে আল্লাহ তাআলা দান করেন, ভ্রাতৃত্ব দান করেন, মুসলিম উম্মার ঐক্য দান করেন। ঈদ জামাত নির্বিঘ্ন করতে 5 স্তরের নিরাপত্তা বলয়ে ছিল 1,500-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। সেনাবাহিনী সহ মোতায়েন ছিল 5 প্লাটুন বিজিবি। 6টি ওয়াচ টাওয়ারে নজরদারিতে রাখা হয় পুরো এলাকা। সম্মানিত মুসলিমরা সঠিকভাবে সুন্দরভাবে এসে নামাজ আদায় করে আবার যাতে সুন্দরভাবে যেতে পারে, আমরা সেভাবে সুশৃঙ্খলভাবে আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি এবং ট্রাফিক ব্যবস্থাপনা আছে, এবং আমরা যদি বলি নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। মসনদ-ই আলা ইশাখার 6ষ্ঠ বংশধর দেওয়ান হযরত খান বাহাদুর কিশোরগঞ্জে জমিদারি স্থাপনের পর 1828 সালে নরসুন্দা নদীর তীরে এই ঈদগাহ মাঠ প্রতিষ্ঠা করেন। এবার এযাবৎকালের সবচেয়ে বেশি মুসল্লি নামাজ আদায় করেন শোলাকিয়ায়। মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য ভৈরব ও ময়মনসিংহ থেকে 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়। শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পেরে দারুণ খুশি মুসল্লিরা। হারুনুর রশিদ, এখন শোলাকিয়া, কিশোরগঞ্জ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সকালে দেশের বিভিন্ন ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। সকাল 8:30টায় সিলেট নগরের শাহী ঈদগাহে শুরু হয় ঈদের প্রধান জামাত। বড় জামাতে অংশ নিতে শরীক হন নগরী এবং গ্রামাঞ্চলের মানুষ। ঈদের নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া সকাল 8টায় চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। প্রথম সারিতে এবার নামাজ আদায় করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, জামায়াতে ইসলামীর মহানগর আমির মোহাম্মদ শাহজাহান চৌধুরী সহ বিএনপি নেতারা। একই সময় নগরীর 41টি ওয়ার্ডে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এদিকে বগুড়া, খুলনা, কুমিল্লা, ময়মনসিংহ, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশের ঈদগাহে নামাজ অনুষ্ঠিত হয়। এবার রাজধানীতে ঈদ ঘিরে ছিল ভিন্ন আয়োজন। হাজার বছরের ইসলামী ঐতিহ্যকে তুলে ধরা হয় বর্ণাঢ্য আনন্দ মিছিলের মাধ্যমে। নগরবাসী বলেন, এমন ঈদ আয়োজন সবার মাঝে সম্প্রীতি আর বৈষম্যহীন সমাজ গড়তে ভূমিকা রাখবে। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আনন্দ উৎসবের মাধ্যমে ইতিহাস ঐতিহ্যকে ধারণ করতে হবে। সাজিদ আরাফাতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শেষ কবে ঈদ উদযাপনে এমন ঢল নেমেছিল নগরবাসীর? উত্তর খুঁজতে হয়তো হিমশিম খেতে হবে, কেননা এবারের ঈদ আয়োজন যতটা রং ছড়িয়েছে তা নিকট অতীতে কেউ দেখেননি। মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরে ভিন্ন আয়োজনে মেতেছে নগরবাসী। এবছর
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল। আগারগাঁও ঈদগাহ ময়দান থেকে শুরু হওয়া এই র্যালিতে অংশ নেন নানা বয়সী মানুষ। হাজার বছরের ইসলামী ঐতিহ্যকে নতুন করে তুলে ধরা হয় এই বর্ণাঢ্য আনন্দ মিছিলের মাধ্যমে। র্যালিতে ছিল সুসজ্জিত বেশ কয়েকটি শাহী ঘোড়া, 15টি ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্র। এছাড়াও ছিল সুলতানি মোঘল আমলের ইতিহাস চিত্র সম্বলিত ব্যানার ফেস্টুন। নরমালি আমরা গ্রামে এরকম দেখে থাকি, কিন্তু ঢাকা শহরে এই ধরনের আয়োজন খুবই প্রশংসনীয়। যারা আয়োজন করছে তাদের খুবই ধন্যবাদ। মানুষ বাসায় বসে ঈদের আনন্দ করে, কিন্তু আজকে কি হচ্ছে যে মানুষ বাহিরে এসে খুবই আনন্দ হচ্ছে, একে অপরের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। এটা আসলে ঈদের আনন্দ এভাবেই হওয়া উচিত। যে আমরা ফ্যামিলির সহিত যে সবাইকে নিয়ে ঈদ উদযাপন করতে পারতেছি, এখানে ধনী গরিব সবাই একাকার মিশে ঈদ উদযাপন করতেছি। আসলে আমাদের ঈদ কিভাবে হয়, আমাদের ঐতিহ্য কি, মোগল ঐতিহ্য কি, আসলে এই সব কিছু মিলে খুবই ভালো লাগছে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এর আগে কখনো এরকম উৎসব মুখর পরিবেশে এরকম ঈদ উদযাপন করা দেখি নাই, মানে ঈদ ঢাকায় পালন করলেও, কিন্তু এবার বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে একসাথে ঈদ পালন করতে পারছি, এটা খুব ভালো লাগছে। সত্যি অনেক সুন্দর হয়েছে, এর আগে কখনো এইভাবে দেখা হয়নি। এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি নতুন প্রজন্মের প্রতিনিধিরা। বলেন, নতুন বাংলাদেশ গড়ায় সবার সম্মিলিত প্রচেষ্টা আর সহযোগিতা অব্যাহত থাকবে। এই জন্মের পর থেকে যখন থেকে বোঝা শিখেছি তখন থেকে মনে হয় না যে এমন ঈদ কোনোদিনও দেখেছি আমরা। এইবার ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই সুন্দর এবং স্বতঃস্ফূর্তভাবে একটা ঈদ অনুষ্ঠান প্রোগ্রাম আমাদের জন্য করেছে, যা সত্যি খুবই আনন্দদায়ক। এদিকে আনন্দ র্যালিতে অংশ নেয়া নগরবাসীকে ঈদ শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করার তাগিদ দেন স্থানীয় সরকার উপদেষ্টা। আমাদের 2 দিন ব্যাপী ঈদ মেলা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সেখানে যাবেন, আপনারা পরিবার পরিজন নিয়ে সেখানে যাবেন এবং এই মেলা উপভোগ করবেন। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু ভবিষ্যতে আমরা আরো অনেক বড় পরিসরে এই ঈদের উৎসব আয়োজন করব। র্যালি শেষে অংশগ্রহণকারীদের মাঝে সেমাই ও মিষ্টি বিতরণ করা হয়। পরে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ঈদ আনন্দ আয়োজন। এর আগে সকাল 8:30টায় প্রথমবারের মতো আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। সেখানে অংশ নেন অসংখ্য মুসল্লি। প্রথমবার এই মাঠে নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরা। ছিল নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা। এবার ঈদে দেখছি সবার মধ্যে একটা অন্যরকম উৎফুল্ল কাজ করতেছে, এজন্য আমরা আলহামদুলিল্লাহ। প্রতি বৎসরই এই জায়গার মধ্যে সবার জন্য ঈদের জামাত অনুষ্ঠান করতে পারলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। জায়গাটাকেও খুব ভালো ব্যবস্থা ছিল, এসে বসে আমরা ভালোভাবেই নামাজ পড়তে পারছি এবং খুব আনন্দই লাগছে। আর কখনো পড়ি নাই আমি ঈদের নামাজ, এই প্রথম পড়লাম, ভালো লাগতেছে খুব। উৎসব পার্বণ ঘিরে নগরবাসীর আয়োজনে বাড়তি মাত্রা যোগ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান নগরবাসী। সাজিদ আরাফাত, এখন ঢাকা। ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভিডিও বার্তায় তিনি বলেন, রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান এবারের ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করেছে। ফ্যাসিবাদ পতন আন্দোলনে হতাহতদের স্মরণ করে তাদের পরিবারের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি। প্রিয় দেশবাসী, ঈদ মোবারক। ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে মাসব্যাপী সিয়াম সাধনার পর ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করার পাশাপাশি মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। দীর্ঘ অপেক্ষা কাটিয়ে শিগগিরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপি নেতা কর্মীরা। দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল। চাইছি আমাদের দেশের খালেদা জিয়া সুস্থ হয়ে অবিলম্বে আমাদের দেশের মধ্যে ফিরে আসেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আমাদের নেতা তারেক রহমান তিনি অতি শীঘ্র আমাদের মাঝে ফিরে আসেন এবং আমরা বিগত 15 বছর ধরে
যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছি, মানবাধিকারের জন্য যে সংগ্রাম করেছি, সেই সংগ্রাম যেন প্রতিষ্ঠিত হতে পারে সেই জন্য আমরা পরম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। গণহত্যার বিচারকালে দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর জুরাইন কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে তিনি কথা বলেন। 5ই আগস্ট আওয়ামী লীগ এবং মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে, ফলে আওয়ামী লীগ মার্কা আগামী নির্বাচনে থাকবে না এবং দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম করে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করা। এবং আমরা মনে করি এটি বাংলাদেশের জনগণের, এই শহীদ পরিবারগুলোর এবং আহত পরিবার যারা রয়েছে তাদের সকলের গণদাবি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা। ঈদ আনন্দে মাতোয়ারা রাজধানীবাসী। সন্ধ্যায় পরিবার পরিজন নিয়ে অনেকেই ঘুরতে বেরিয়েছেন। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই এবং একই সঙ্গে আপনাদেরকে নিয়ে যেতে চাই মানিক মে এভিনিউতে। আমাদের সঙ্গে যুক্ত আছেন তাসফিহা উখরোজ, চলে যাচ্ছি তার কাছে। উখরোজ, ঈদের সন্ধ্যায় নগরবাসী কিভাবে উদযাপন করছে জানাবেন এবং একই সঙ্গে জানাবেন যে বিনোদন কেন্দ্রগুলোতে যাওয়া আসার পথে কোনো ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা নগরবাসীকে, আর রাস্তায় যানজট কেমন রয়েছে? তন্ময়, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই মুহূর্তে আমাদেরকে যারা দেখতে পাচ্ছেন সকলকেই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমি বর্তমানে সংসদ ভবন এলাকার সামনে রয়েছি এবং এখানে এসে আমি দেখতে পেয়েছি যে যেহেতু ঈদের দিন সকলে আসলে পরিবার পরিজন বা তাদের প্রিয় মানুষদেরকে সাথে নিয়ে আসলে এই এলাকায় এসেছেন এবং তারা আসলে ঘুরতে বেরিয়েছেন। এবং আমরা দেখেছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা আসলে অনেকক্ষণ ধরে এই বিনোদন কেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখছি এবং আমরা দেখতে পেয়েছি যে বেলা বাড়ার সাথে সাথে আসলে সবগুলো বিনোদন কেন্দ্রতেই কিন্তু দর্শনার্থী সংখ্যা বাড়তে শুরু করেছে। আমরা সংসদ ভবন এলাকাতে এসে দেখলাম যে এখানে আসলে দর্শনার্থী উপচে পড়া ভিড় রয়েছে। তারা আসলে বলছিলেন যে তারা তাদের প্রিয়জনদেরকে নিয়ে এসেছেন, পরিবারের ছোট যারা রয়েছেন তাদেরকে নিয়ে এসেছেন। তারা যেহেতু আসলে ঈদের দিনে বায়না ধরে যে তাদেরকে ঘুরতে নিয়ে যেতে হবে, তো সেক্ষেত্রে তাদের এই ছোট শিশুদেরকে নিয়ে আসলে মা বাবারা এসেছেন, তাদেরকে এখানে ঘোরাচ্ছেন। এবং সংসদ ভবন এলাকায় আমরা সচরাচর দেখে থাকি যে ভাসমান কিছু দোকান থাকে, কিন্তু ঈদের দিনকে কেন্দ্র করে এই ভাসমান দোকানগুলোর সংখ্যা আসলে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং এই দোকানগুলোতে আসলে আমরা দেখছি যে এখানকার যারা দর্শনার্থী আছে তারা সেই দোকানগুলোতে যাচ্ছেন, তাদের কিছু যদি কেনাকাটা বা খাওয়া দাওয়া করা লাগে সেগুলো তারা করছেন। এছাড়া দর্শনার্থীদের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছিল যেহেতু এই বছরের শুধুমাত্র এই সময়টাতেই ঢাকা আসলে বেশ ফাঁকা থাকে, সেক্ষেত্রে তারা এই সময়টা আসলে বেছে নেয় যে ঢাকা ঘুরে দেখার যে ব্যাপারটি থাকে সেটি করতে। এবং ঈদের দিন যেহেতু ঢাকা আসলে প্রায় পুরোটাই ফাঁকা, তাই এই দর্শনার্থীরা আসলে বিনোদন কেন্দ্রগুলোতে যাচ্ছেন, তাদের পরিবার পরিজন নিয়ে তারা আসলে ঘুরে দেখছেন। এছাড়া আপনি যেহেতু বলছিলেন যে কোনো প্রকার বিপাকে পড়তে হচ্ছে কিনা বিনোদন কেন্দ্রগুলোতে আসার ক্ষেত্রে দর্শনার্থীদের জন্য, কিন্তু সেক্ষেত্রে দর্শনার্থীরা বলছেন যেহেতু ঢাকা এখন ফাঁকাই রয়েছে, সেক্ষেত্রে তাদের আসলে কোনো প্রকার যানজট কিংবা নির্ঝঞ্ঝাটে তারা আসলে বিনোদন কেন্দ্রগুলোতে আসতে পারছেন। এছাড়া আমরা আসলে বিকালের পর থেকে দেখছিলাম যতই সন্ধ্যা হচ্ছে, যতই সময় গড়াচ্ছে, ততই কিন্তু বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে দর্শনার্থীদের এবং দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আসলে রাজধানীর সবগুলো বিনোদন কেন্দ্রতেই দেখা যাচ্ছে। এবং তারা আসলে বলছেন যে ফাঁকা ঢাকায় তারা ঈদের আনন্দকে আরো বাড়িয়ে তুলতে তাদের প্রিয়জন পরিজনদেরকে নিয়ে আসলে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন। তো এই ছিল আমার কাছে সংসদ ভবন এলাকা থেকে সবশেষ। উখরোজ, সংবাদ সংগ্রহের পাশাপাশি নিশ্চয়ই আপনিও ঈদ আনন্দ এভাবেই ভাগাভাগি করে নেবেন যারা রয়েছে তাদের সঙ্গে। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, মানিক মে এভিনিউ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তাসফিহা উখরোজ। ঈদের দিন নগরবাসীর অনেকেই বিভিন্ন কফি শপ এবং রেস্টুরেন্টের সময় পার করছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃধা। সানি, বেলা গড়িয়ে এখন সন্ধ্যা পার হয়েছে, ঈদের আমেজ কতটুকু দেখছেন রাজধানীবাসীর মধ্যে জানাবেন। শম্পা, আপনাকে ঈদের শুভেচ্ছা। একটা গান আছে না, ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, বিভিন্ন কফি শপ আর রেস্তোরাঁগুলোতে সেই খুশির আমেজই কিন্তু আমরা সর্বত্র দেখতে পেরেছি। অর্থাৎ আমি দুপুর থেকে বিভিন্ন কফি শপ থেকে শুরু করে 5 তারকা হোটেলও, আমরা এখন যেখানে আছি 5 তারকা হোটেলও আসছি, সেখানে কিন্তু পুরোপুরি কানায় কানায় পরিপূর্ণ আমরা যেটা দেখলাম। অনেকের ভাষ্যমতে এবারের ঈদটা বেশ একটু তাপপ্রবাহ থাকায় কিন্তু সবাই একটু এয়ার কন্ডিশন বা একটু ইনডোর ভিত্তিক বা ইনডোর ভিত্তিক
যে রেস্টুরেন্টগুলোতে আছে সেগুলোয় যাচ্ছেন। একই সাথে ঈদকে ঘিরেই কিন্তু যেহেতু ঈদের সময়টাতে পরিবার পরিজন বন্ধুবান্ধব সবার সাথে একত্রে সময় পার করা যায়, সেই সবাইকে বন্ধুবান্ধব পরিবার পরিজন নিয়ে কিন্তু সবাই এই যে রেস্টুরেন্টগুলোতে আসছেন তারা ভিড় করছেন। একই সাথে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বলছেন যে বিগত একটা মাস বন্ধ থাকার পর যে এখন রেস্টুরেন্টে যে পরিমাণে ভিড় বা যেরকম মানুষজন বা গ্রাহক থেকে যেরকম সাড়া পাচ্ছেন, এটা কিন্তু অনেকটা ক্ষতি কাটিয়ে কিন্তু তারা উঠতে পারবে বলে আমাদেরকে বলেছেন। এছাড়াও কিন্তু আমাদেরকে বলেছেন যে ঈদকে ঘিরে যেহেতু লম্বা একটা ছুটি, সবারই অনেক প্ল্যান থাকে, যেহেতু ঈদকে ঘিরে নগর থেকে কিন্তু প্রায় অনেক মানুষই লাখ লাখ মানুষ দেশের বাইরে যায়, সে সময় ঈদ পুরো ঢাকা শহরই ফাঁকা থাকে। এই জন্য কিন্তু ঢাকায় রাজধানীতে কিন্তু ঘোরাঘুরি করতেও বেশ ভালো সুযোগ পাওয়া যায়, ভালো ঘোরার একটা সুযোগ থাকে। তো এই সুযোগটি কাজে লাগিয়ে কিন্তু সবাই পরিবার পরিজন নিয়ে বিভিন্ন কফি শপে আসছে। এখন আপনাকে যদি আমি দেখাচ্ছি যে এখন যেখানে আমি আছি যে 5 তারকা হোটেলটিতে, এখানে দেখবেন যে প্রত্যেকটি টেবিলই কিন্তু কেউ পুরোপুরি এখানে সবাই কিন্তু আছে, পরিপূর্ণ অবস্থায় আছেন এবং এখানে যারা কর্মরত আছেন তারাও কিন্তু অনেক ব্যস্ত সময় পার করেছে। এখানে বিভিন্ন সময় কথা বললাম যে তারা আমাদেরকে বলেছেন যে ঈদকে ঘিরে মূলত এই ধরনের বিশেষ দিনগুলোও কিন্তু আমাদেরকে বলেছে, বিশেষ দিন কিন্তু পরিবার পরিজন বা আত্মীয় স্বজনের সাথে যে একটা বন্ডিং বা একটা বন্ধন তৈরি করতে কিন্তু বেশ সহযোগিতা করে এবং এই রকম বিশেষ দিনগুলোই কিন্তু তারা বিশেষ করে সারা বছর কর্মব্যস্ততায় মধ্যে দিয়ে কাটা, অনেকে পড়াশোনা করেন, এর ফলে কিন্তু সবার সাথে একত্রিত হওয়ার খুব একটা সুযোগ মেলে না। তবে এবারই একটা লম্বা সময় ছুটি পাওয়া গেছে, বিভিন্ন বন্ধের দিনগুলোতে বিভিন্ন সময় তারা পরিকল্পনা এরই মধ্যে করে ফেলেছেন। তবে আজকে বিশেষ দিনে প্রথমত পরিবারের সাথে কাটিয়ে এখন কিন্তু তারা বিভিন্ন রেস্টুরেন্ট কফি শপে বেশি বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বা সবাইকে নিয়ে কিন্তু আসছেন। তো শম্পা, বিভিন্ন কফি শপ রেস্তোরাঁ থেকে ঈদ উদযাপনের সবশেষ তথ্য এই ছিল আমার কাছে। ঈদের দিন চারিদিকে খুশির আমেজ থাকলেও জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের অনেকেরই দিন কেটেছে হাসপাতালের বিছানায়। পরিবার থেকে দূরে ঠাঁই পাওয়া মানুষগুলোর কণ্ঠে তাই হতাশা ছিল। জানান, যাদের আহ্বানে সাড়া দিয়ে গিয়ে আজ এই হাল, তাদের কেউ খোঁজটুকু পর্যন্ত নেয়নি। দিনভর রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে জুলাই আন্দোলনে আহতদের নিরানন্দ ঈদের চিত্র তুলে ধরেছেন মিয়া আমিরুল। ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান হৃদয়। 5 আগস্ট সাভারে স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানে অংশ নেয় গাড়ি চালক ইমরান সর্দার। পুলিশের রাইফেলের আঘাতে হাড় ভাঙে তার। ইমরানের 3 বছর বয়সী কন্যা শিশু যেন বুঝে উঠতে পারছে না বাবার কি হয়েছে। ঈদুল ফিতরের দিনে হাসপাতালের বিছানায় শুয়ে দিন কেটেছে তার। ভাঙা 2 হাত আর পায়ের দিকে তাকিয়ে স্বাভাবিক জীবনে ফেরার দিন গুনছেন ইমরান। যদি আমি বাড়ি থাকতাম, বাবা মা ভাই বোন নিয়ে থাকতে পারতাম, বড় শান্তি লাগতো। এখন আজকে আমি আমার মেয়ে আর আমি হাসপাতালের বেডে, আমার একটু মন খারাপই লাগছে। গত বছরের ঈদের খুশির বর্ণনা যেন আজ শুধুই স্মৃতি। এবারের ঈদ যেন জীবন্ত লাশের অনুভূতি। তাই তো 6 সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম মোহাম্মদ আলীর কণ্ঠভার। বর্তমান যে ঈদ, এটা হলো আমার জীবনে আমি জিন্দা একটা লাশ, মানে এটা আমার ঈদ না। আমি হয়তো দেখতেছেন পাঞ্জাবি গায়ে দিয়েছি, শুধু নামাজটা ফরজ দিকে খালি নামাজটুকুই পড়ছি, বাট কোনো জায়গায় যাওয়ার মতন ক্ষমতা নেই। এটা আমার জন্য ঈদ না, এটা আমার জন্য একটা বিষ। ইমরান সর্দার আর মোহাম্মদ আলীর মতো এমন গল্প অনেকের। সোমবার পবিত্র ঈদুল ফিতরে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং পঙ্গু হাসপাতাল সহ কয়েকটি হাসপাতাল ঘুরে দেখা যায় এমন চিত্র। ঈদের দিন চারদিকে যখন খুশির আমেজ, পরিবার পরিজন নিয়ে সময় কাটছে আনন্দে, তখন পরিবার থেকে দূরে থাকা হাসপাতালে কষ্টের মুহূর্তের বর্ণনা অনেকের কণ্ঠে। এক জায়গায় আমার মা, এক জায়গায় আমার বাবা কাঁদতেছে, এক জায়গায় আমার মা সন্তান, আরেক জায়গায় আমি, আরেক জায়গায় আমার বোন, বুঝছেন, দুর্বুদ্ধ। চাকরি বাকরি করতাম, নিজের টাকা পয়সা দিয়ে আর কি ফ্যামিলির যেটাই পারতাম কিনা টিনা দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু এবারকার তো মনে করেন ফ্যামিলিরও কিছু কিনে দিতে পারিনি, এবং কি নিজের জন্য যে একটা জিনিস কিনবো সেটাও কিনতে পারিনি। হাসপাতালের বেডেই কাটছে এমন অনেক জুলাই যোদ্ধার ঈদ। এবারের ঈদেরই আগের মতো আমেজ। গণঅভ্যুত্থানের 8 মাস পেরিয়ে যেন অজানা এক গল্পের পথে ছুটছেন তারা। মাঝে সাঝে কিছু সহযোগিতা পেলেও তাদের শরীরের অতিমাত্রার জখমের কাছে তা যেন অপ্রতুল। তাই তো নতুন বাংলাদেশে নতুনভাবে বাঁচার আকুতি তাদের কণ্ঠে ভরা। কৃত্রিম পায়ে চলছে 17 বছর বয়সী আলামিনের অজানা ভবিষ্যৎ। চোখে মুখে আক্ষেপের চাহনি। ক্ষোভ নিয়ে জানান, যাদের আহ্বানে সাড়া দিয়ে আজ এই হাল, তাদের কেউ খোঁজটুকু পর্যন্ত নেয় না। একটা আফসোস থেকে যাবে যে না, এই প্রথম আমার বাবা মা ছাড়া আমি ঈদ বা আমার ফ্যামিলি ছাড়া, আমার দাদা দাদি কাকু এদের ছাড়া আমি ঈদ কাটাইছি।
আহতদের এই দুঃসহ যন্ত্রণা যেন শেষ হবার নয়। মিয়া আমিরুল, এখন, ঢাকা। সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 6টি গ্রাম, ভেসে গেছে মাছের ঘের। এবারের ঈদ গ্রামবাসীর কাছে নিয়ে এসেছে কষ্টের বার্তা। সোমবার বেলা 11:30টার দিকে উপজেলার বিছড় গ্রামে একটি চিংড়ি ঘেরের সামনে থেকে প্রায় 150 ফুট বেড়িবাঁধ হঠাৎ করে খোলপেটুয়া নদীর গর্ভে বিলীন হয়ে যায়। স্থানীয়রা জানান, বিষয়টি মসজিদের মাইকে প্রচার করে গ্রামবাসীকে দ্রুত ভাঙনস্থলে যেতে বলা হয়। গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি বিকল্প রিংবাঁধ নির্মাণের চেষ্টা করলেও ব্যর্থ হন। এক পর্যায়ে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। এতে বিছট, বল্লভপুর, নয়াখালী সহ আশপাশের আরও কয়েকটি গ্রাম প্লাবিত হয়। দ্রুততম সময়ে বাঁধ মেরামত করতে না পারলে পার্শ্ববর্তী খাজরা ও বড়দল ইউনিয়নও প্লাবিত হওয়ার শঙ্কা স্থানীয়দের। আন্তর্জাতিক গাজায় ঈদের দ্বিতীয় দিনে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও অন্তত 9 জনের। এ নিয়ে গেল 2 দিনে 3 কিশোর সহ মোট 73 জনকে হত্যা করল ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে দক্ষিণ গাজার রাফা থেকে এবার 15 স্বেচ্ছাসেবকের মরদেহ উদ্ধার করেছে রেড ক্রস। সংস্থাটির দাবি, গেল সপ্তাহে রেড ক্রসের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এমন পরিস্থিতিতে রোববার সীমান্তবর্তী এই অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ। হামাসকে হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, অস্ত্র জমা দিয়ে সংগঠনের শীর্ষ নেতারা আত্মসমর্পণ না করলে গাজার ভবিষ্যৎ হবে আরও ভয়াবহ। দেশের বাইরের প্রসঙ্গ, পরমাণু চুক্তিতে সম্মত না হলে ইরানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিয়েছেন পরোক্ষ শুল্ক আরোপেরও। গেল সপ্তাহে নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করে ইরান। এনবিসি নিউজকে ফোনে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে কথা চলছিল। এর আগে তেহরানকে ট্রাম্প প্রশাসনের পাঠানো চিঠির জবাব ওমানের মাধ্যমে দেয়া হয়। জানায়, ওয়াশিংটন চাপ ও সামরিক হুমকি অব্যাহত রাখলে আলোচনায় বসবে না তেহরান। ঈদ মানেই বাড়তি আনন্দ। পরিবারের সাথে উৎসব উদযাপন করতে চান অনেকেই। অবশ্য কখনো কাজের প্রয়োজনে, আবার কখনো বা ভিন্ন কোনো কারণে সুযোগ হাতছাড়া হয়ে যায় তাদের। এর মধ্যে আছেন ক্রীড়াবিদরা। আন্তর্জাতিক পর্যায়ে খেলার ব্যস্ততায় কখনো কখনো জাতীয় দলের ক্রিকেটারদেরকেও ঈদের সময় ব্যস্ত থাকতে হয় বিদেশে। এবার অবশ্য কিছুটা স্বস্তিতে আছে বাংলাদেশ পুরুষ দলের ক্রিকেটাররা। তবে বিশ্বকাপ বাছাই পর্বের খেলা থাকায় ঢাকাতেই থাকছেন নারী ক্রিকেটাররা। বিস্তারিত জানাচ্ছেন ফারহান এহসান। পুরো রমজান মাস জুড়ে ক্রিকেটারদের ছিল প্রিমিয়ার ক্রিকেট লিগের ব্যস্ততা। এখন ঈদ উল ফিতরের জন্য 10 দিনের বিরতি। ঈদ উল ফিতরের আনন্দে মেতেছে গোটা দেশ, আর দেশের শীর্ষস্থানীয় ক্রীড়াবিদরাও পাচ্ছেন কিছুটা ছুটি। তবে এই স্বস্তির সময় খুব বেশি দীর্ঘ নয়, বিশেষ করে ক্রিকেটারদের জন্য। ঈদের ছুটির পর শুরু হচ্ছে ব্যস্ত সূচি, যেখানে জাতীয় দলের পাশাপাশি নারী ক্রিকেট দলও অনূর্ধ্ব 19 দলের খেলোয়াড়দের জন্য অপেক্ষা করছে গুরুত্বপূর্ণ ম্যাচ ও সিরিজ। ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে থাকা ক্রিকেটাররা ঈদের ছুটি কাটাতে বাড়ি ফিরেছেন। তবে 6 এপ্রিল থেকে শুরু হচ্ছে নবম রাউন্ড, যা 13 এপ্রিলের মধ্যে একাদশ রাউন্ড পর্যন্ত করাবে। এরপরই শুরু হবে সুপার লিগ পর্ব, যেখানে শিরোপার জন্য হবে জমজমাট লড়াই। জাতীয় দলের ক্রিকেটারদের ছুটি আরও সংক্ষিপ্ত। 15 এপ্রিল জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশে আসছে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। তাই ঈদের পরপরই ক্রিকেটারদের প্রস্তুতি নিতে ফিরতে হবে। নারী দলের ক্রিকেটারদের অবশ্য সেই সৌভাগ্য হচ্ছে না। আগামী 10 এপ্রিল বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 22 মার্চ থেকে শুরু হয়েছে প্রস্তুতি। 3 এপ্রিল সকালেই মেয়েদের উড়াল দিতে হবে লাহোরের উদ্দেশ্যে। 5 থেকে 19 এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ কোয়ালিফায়ার। ঈদে তাই পরিবার ছেড়ে ঢাকায় থাকছেন নারী ক্রিকেটাররা। এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে 6 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। ঈদের আগে রাজশাহী ও বগুড়ায় তাদের প্রস্তুতি ক্যাম্প চললেও আপাতত 1 সপ্তাহের ছুটি পাচ্ছেন তারা। এরপরই আবার ফিরতে হবে অনুশীলনে। এশিয়ান কাপ বাছাই পর্ব শেষে বাংলাদেশি ফুটবলাররা নিজ নিজ বাড়িতে ঈদের ছুটি কাটাচ্ছেন। ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীও বর্তমানে ছুটিতে রয়েছেন। তবে সামনেই অপেক্ষা করছে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ত সূচি। একদিকে ঈদের আনন্দ, অন্যদিকে ঠাসা ব্যস্ত সূচির প্রস্তুতি। বাংলাদেশি ক্রীড়াবিদদের জন্য এবার ঈদ কিছুটা স্বস্তির হলেও পুরোপুরি ছুটির মেজাজে থাকার সুযোগ নেই। ঈদ উদযাপনের পরেই নামতে হবে প্রতিযোগিতার মঞ্চে, যেখানে সবার লক্ষ্য একটাই, দেশের জন্য বয়ে আনতে হবে গৌরব। ফারহান ইহসান, এখন।
এরই মধ্য দিয়ে চলে এলাম শান্তবাজারের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। শান্তি প্রতিষ্ঠায় দূরত্ব কমিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়। আমরা পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করব, এর মাধ্যমে সমাজে শান্তি আসে। জাতীয় ঈদগাহে এক কাতারে সর্বস্তরের মানুষ। পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায়, সারা দেশে ঈদ জামাতে মুসল্লিদের ঢল। রাজধানীতে ঐতিহ্যবাহী মুসলিম সংস্কৃতিতে ঈদ উদযাপন, বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল নগরবাসী। বিকেলে বিনোদন কেন্দ্রে ভিড়। কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ জামাত, লাখো ধর্মপ্রাণের উপস্থিতিতে মুসলিম উম্মার জন্য প্রার্থনা। এবং ফ্যাসিবাদের পতনে ভিন্ন আঙ্গিকে ঈদ, বলছে রাজনৈতিক দলগুলো। জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পাশে থাকার অঙ্গীকার। এই ছিল শান্তবাজারের আয়োজনে। যাবার আগে জানাতে চাই, সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।